নদী রক্ষা কমিশনকে হাইকোর্ট যে নদীর অভিভাবক করলেন, তার ফলে নদীতে নাগরিকের অধিকার ক্ষুণ্ণ হলো কিনা, আপনি এই জায়গাটা একটু সংক্ষেপে যদি আপনার ব্যাখ্যাটা বলেন। আচ্ছা, প্রথম হচ্ছে যে ডেফিনেটলি আমরা তো নাগরিকরা আশা করে, যেহেতু যখন হাইকোর্ট কাউকে এপেক্স দায়িত্ব দেয় সে তার দায়িত্বটা পালন করবে। যদি না করে ডেফিনেটলি নাগরিকরা করবে। বাংলাদেশে এখন নদী আন্দোলন কে করছে? নাগরিকরাই করছে। আর কেউ করছে? আর কেউ করছে না। যে আমরাই চিল্লাচিল্লি করছি, একদম তৃণমূলের যে কৃষক সেও আন্দোলনটা করছে, সেটা একটা তো ডেফিনেট ইভেন্ট। মানে আমাদের দেশে বলা হচ্ছে কি, আমাদের একটা আমাদের কনস্টিটিউশন হচ্ছে একটা পার্লামেন্ট, দ্বিতীয় হচ্ছে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, তার নির্বাহী এবং এক্সিকিউটিভ। যদি এই দুটো ফেল করে জনগণ কোথায় যায়? কোর্টে যায়। সুতরাং কোর্টে যাওয়ার রাস্তাটা তো আমাদের কনস্টিটিউশন দিয়ে রেখেছে। কিন্তু কোর্ট আবার এটা, যেহেতু নদী নিয়ে এই রায়টা দরকার হলো কেন, এই প্রশ্নটা আসলে প্রাসঙ্গিকতা খুব গুরুত্বপূর্ণ। এই রায় দিয়ে বলার চেষ্টা করা হলো, হাইকোর্টের সিনসিয়ারিটি আমরা এখানে দেখি যে যদি একটা রায় দিয়ে আমরা নদীকে বেটার ফ্রেমিং করতে পারি, বেটার স্ট্রেংথ দিতে পারি, তাহলে হয়তো নদীগুলো রক্ষা হবে। কারণ নদী তার রক্ষা হচ্ছে না, এটা হচ্ছে বাস্তবতা। আমি শেষ করি স্যার। তো সুতরাং এখানে হাইকোর্ট প্রথমে বললো এটা লিভিং এন্টিটি, তারপর হাইকোর্ট বলতে চেষ্টা করলো এটা হচ্ছে লিভিং বিইং, মানে মানুষ। মানুষের যেরকম মানবিক সত্তা, মানবিক সত্তার নদীকেও দিল। কিন্তু নদীকে মানবিক সত্তা দিয়ে কি ফ্রেমিংটা স্ট্রং করা হলো কি হলো না, আমার মনে হয় এই ভাবনাটা করার দরকার আছে। সেটা কিরকম, আমি মারা গেলে, অসুস্থ হলে আমার, কিংবা আমি মারা গেলে পুলিশ কেস হবে, কিংবা আমাকে এটার জন্য ব্যাটেলটা করা যাবে, কিংবা সুইসাইড করলেও এক ধরনের একটা পুলিশিং রিপোর্টিং হবে, ফৌজদারি একটা ব্যাপার আছে। তো জীবন প্রথমে তাকে আমি আইনি অধিকার দিয়ে আমি সিভিল এম্পাওয়ার করলাম, কিন্তু মানবিক সত্তা করলে তো আবার হিউম্যান রাইটসের জায়গাটা আসে। কিন্তু নদীর হিউম্যান রাইটস কিভাবে হবে, এটা একটা অ্যাম্বিগুইটি এবং ভেগনেসটা আছে আমি মনে করি এখনো এই চিন্তার জায়গাতে। কারণ আমি তাহলে কি করলাম, কারণ নদীর পানির কথা কিন্তু রায় স্পেসিফিকভাবে বলা নাই। পৃথিবীর যতগুলো নদী নিয়ে রায় হয়েছে, কোনো নদীতে রাইট টু ওয়াটার একটা কথা আছে, রাইট টু ওয়াটার কোথাও কিন্তু স্পেসিফিকভাবে বলা নাই। এটা না বলে থাকার কারণে নদী ভার্সেস মানুষ কিন্তু একটা সমস্যা হতে পারে। আমি একাডেমিক আলোচনা আমি করছি, সেটা কিরকম, নদীর সাথে তো ওয়াটার ম্যানেজমেন্টের একটা যুক্ত আছে, এটা ওয়াটারের আলাদা ল আছে আমরা জানি, এবং কম্প্রিহেন্সিভ ল আছে। আন্তঃসীমান্ত নদী নিয়ে আজকে বাংলাদেশে কয়েকটা জায়গায় বড় বড় প্রোগ্রাম হচ্ছে। আন্তঃসীমান্ত নদীগুলোর ক্ষেত্রে কিন্তু জনগণ নদীর পানির অধিকার এবং ওয়াটার ম্যানেজমেন্ট নিয়েই কিন্তু নেগোশিয়েটটা করে। এবং আমরা বাংলাদেশের লোয়ার রাইপেরিয়ান হয়ে আমরা এখন বলতেছি যে নদীর অধিকার কোথায়, পানির নদীর ইকোলজিক্যাল ফ্লো কোথায়, খেয়াল করে দেখেন। তো সুতরাং নদীর ইকোলজিক্যাল ফ্লোটা কিন্তু জীবন্ত সত্তার রায় ওই ফ্রেমিংটা নাই, কারণ ওয়াটারের জায়গাটা নাই, ওয়াটারের আলাদা কম্প্রিহেন্সিভ আইন আছে। তো সুতরাং নদীকে আমি পার্সনিফিকেশন করতে গিয়ে আমি কি নদীকে আমরা যেন এটা না করি যে নদীকে আমি কম্পিটিটর করে ফেললাম হিউম্যান ভার্সেস, মানে কিংবা হিউম্যান নিড। এটা কি আপনার অবজারভেশন? আমার অবজারভেশন। আমি শেষ করি। আচ্ছা, একদম সংক্ষেপে যদি শেষ করতে। সুতরাং এটা না করে আমি, যেহেতু আমার অবজেক্টিভ হচ্ছে এই রায়ের ফ্রেমিংটা করার কথা, অবজেক্টিভ হচ্ছে নদী রক্ষা করো না, নদীকে এই ফ্রেমিং করে আমি নদীকে পাওয়ারফুল করলাম কিনা। এতে পাওয়ারফুল করার ক্ষেত্রে অ্যাপ্রোচ যদি হয়, কারণ হচ্ছে এখন ক্লাইমেট চেঞ্জ এবং অন্যান্য কারণেও কিন্তু আপনাকে ওয়াটারের উপর, ওয়াটার ম্যানেজমেন্টের উপর জোর দিতে হচ্ছে আলটিমেটলি, এবং নদীর উপরও আপনার অ্যানথ্রোপোসেন্ট্রিক কাজ করতে হচ্ছে, নদীকে আপনার শেপ করতে হচ্ছে, কখনো বাদ দিতে হচ্ছে। তো এটা কি নদী অধিকারের জায়গা থেকে কথা বলবে কে? কারণ আপনার তো এখানে পিপলটা অ্যাবসেন্ট পুরো রায়ের ক্ষেত্রে। নদীর পাড়ের জনগণ সবচেয়ে বেশি নদীর সাথে ইন্টারাকশন করে কে? নদীর পাড়ের জনগণ, কৃষক, মাঝি, জেলে, ইনক্লুডিং নদীর অ্যাকুয়াটিক বায়োডাইভার্সিটি। এইসব জায়গাতে আমি নদীর শুধু জীবন্ত সত্তা দিয়ে এটাকে যদি আমি ইগনোর করে নদীকে চিন্তা করি, তাহলে কিন্তু এটা ঠিকমতো হবে না। শেষ, তাহলে এটা হতে পারতো কি? হতে পারতো, এখন এই রায়ের একটা বড় হোপ আছে আমি মনে করি। সেই হোপটা হচ্ছে যে নদী আমাকে কি দিচ্ছে, এই কারণ নদীকে আমি এম্পাওয়ার করলে কি, আমরা একটা জিনিসকে এম্পাওয়ার কখন করি? যেখান থেকে আমি সার্ভিস পাবো, তাই না? তখনই তো আমি তাকে এম্পাওয়ার করি লিগালি, কিন্তু একটা ফ্রেমিং করি। এই ফ্রেমিং না করে চিন্তা করতে হবে যে আমরা নদীর জন্য কি করতে পারি, দ্যাট ইজ অ্যানাদার ফ্রেমিং। এটা ফ্রেমিং করলে আপনার কমিউনিটি আসবে, ইন্ডিজিনিয়াস পিপল আসবে, নদীর সাথে কৃষক আসবে। এই যে আপনি যেটা কথা বললেন যে নদীর সাথে ইন্টারাকশনটা এখানে কে করছে? নদীর পাড়ের মানুষ। সে বৈধভাবে করছে না অবৈধভাবে করছে। আমরা একটা ফেসবুকে একটা কথা স্ট্যাটাস থাকে না, ম্যারিড আনম্যারিড, ইন এ রিলেশনশিপ। ইনের রিলেশনশিপ করতে হবে নদীর সাথে। ইনের রিলেশনশিপ করতে হলে সেইটা করতে তো হাইকোর্টের রায় তো কোনো বাধা না। সেটাতে আমি বলছি, রায়ের ফ্রেমিং এ আমরা যদি শুধুমাত্র এই ডায়ালগেই যাই যে নদীকে কতটুকু শক্তিশালী করা হলো, এটা না করে আমরা নদীর জন্য কি করতে পারি, নতুন একটা সিম্বলিজম, নতুন একটা রিলেশনশিপ তৈরি করে, অথবা ভাঙে, রিকনস্ট্রাক্ট করে অথবা ডিকনস্ট্রাক্ট করে। যেহেতু আমি নদীকে জীবন সত্তা বলে একটা নতুন সিম্বলিজম করছি, তো সেক্ষেত্রে নদীর সাথে
তাহলে আমার সম্পর্কটা কি হবে, এই প্রশ্নটা মানুষের চলে আসে না? তাহলে নদী না, এটা ঠিক না। আমরা কিন্তু নতুন করে এই নিউ কথা ঠিক না, এইটা ওল্ড ছিল, ওল্ড সেইটাকে আমরা একটা ফ্রেমের মধ্যে নিয়ে এসেছি। আমার মনে হয় এখানে পরিষ্কার করা দরকার। সে কথাই আমি বলার চেষ্টা করছি, দিস ইজ নট নিউ। এটা তো সৃষ্টির আদি থেকে শুরু হয়েছে, মানুষ এসে পড়ে, কিন্তু নদী এসে আগে, তার মানে দিন শেষে নদীকে রক্ষা করতে হবে, সেটা নদী রক্ষা কমিশন করুক, জেলা প্রশাসন করুক, নাগরিক করুক, এইটা হচ্ছে সামারি। এবং